আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো বড়দের এডিএইচডি দূর করার উপায়। বেশ কয়েকটা থেরাপিউটিক টেকনিক যেগুলো আপনি নিজের উপরে অ্যাপ্লাই করতে পারবেন। সেই ধরনের টেকনিক বা কৌশলগুলো আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে বলবো। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যাদের ভিতরে এডিএইচডি থাকে অধিকাংশ দেখা যায় তাদের ভিতরে অ্যাংজাইটি থাকার কারণে কোনো একটা জিনিস মনোযোগ দিয়ে ধরে রাখতে পারে না এবং সেইটির ভিতরে কী ধরনের বিষয় আছে সেটা কিন্তু প্রথমেই বুঝতে পারে না। তো ওই জায়গাটাতে বলবো আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি মনে করেন যে আপনি মনোযোগটা দিয়ে বা কনসেন্ট্রেশন দিয়ে ভিডিওটি দেখতে পারছেন না, তার জন্য আপনার যে দরকার হবে বা সেটি হলো আপনাকে অবশ্যই মেডিটেশন বা কিছু সময়ের জন্য শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবেন। এই নিয়ে ভিডিও আছে, সেটি আপনি দেখতে পারেন। সো এটাকে শুধুমাত্র এই ক্ষেত্রে না, মেডিটেশন এবং ব্রিদিং এক্সারসাইজ সব ক্ষেত্রে করতে পারেন। তো প্রথমেই এডিএইচডি বলা হয়েছে, অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিয়েন্ট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এটি বাচ্চাদের ক্ষেত্রে হলেও এটা কিন্তু বড় হলেও এটা কিন্তু কন্টিনিউ থাকে। অনেক সময় দেখা যায় যারা ছোটোবেলাতে এডিএইচডি থাকে অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিয়েন্ট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার থাকে, বড় হওয়ার পর এটি অনেক ক্ষেত্রে অনেকের এডিডি হয়, অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিয়েন্ট ডিসঅর্ডার। অনেক ক্ষেত্রে আপনার দেখবেন যে বিভিন্ন রকমের যে ভায়োলেন্সগুলো হয় বাচ্চারা একটু বড় হলেই এটা তৈরি করে, অর্থাৎ সোশ্যাল সেক্টরে তাদের বিভিন্ন রকমের একটা কুরুচিপূর্ণ যে অ্যাক্টিভিটিগুলো করে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এডিএসডি যখন এটা বাড়তে থাকে তখন কিন্তু এটা হওয়ার সম্ভাবনা থাকে তার বয়স অনুযায়ী। তো আজকে আমি যে কথাটা বলবো, প্রথমে লক্ষণগুলো সম্পর্কে আপনাদেরকে একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে, কারণ আপনার প্রথমে বুঝতে হবে আপনার ভিতরে লক্ষণগুলো আছে কিনা যেটা এডিএসডি নির্ধারণ করে। প্রথমে যেটি হয় লক্ষণের বিষয়টি যে মনোযোগের অভাব, অ্যাটেনশন ডিফিসিয়েন্ট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এখন প্রথমে যেটা বলা হয়েছে এখানে অ্যাটেনশনের সমস্যা হয়, অর্থাৎ দীর্ঘ সময় ধরে যে সে মনোযোগ ধরে রাখবে সেটা সে আর পারে না। এরপর যেটা হয় যে সংগঠনের অভাব, অর্থাৎ কাজের পরিকল্পনা গ্রহণ করে সেটা যে সময়মতো শেষ করা সেটি সে করতে পারে না। তারপর যেটা হয় যে আবেগের নিয়ন্ত্রণের সমস্যা, তারা হয়তো বা দেখা যায় যে আবেগের ক্ষেত্রে অনেক সময় অতিরিক্ত উত্তেজিত বোধ করে, অনেক সময় হতাশা বোধ তাদের ভিতরে কিন্তু কাজ করে। এরপর যেটা হয় যে অস্থিরতা, ওই যে প্রথমেই যেটা বলেছি তাদের ভিতরে অ্যাংজাইটি বা অস্থিরতা থাকে, অনেক সময় প্রোক্রাস্টিনেশন থাকে, অর্থাৎ আজ না কাল, কালকে না পরশু এরকম কাজগুলো ডিলে করে। এখন সেলফ হেল্প টেকনিকের কথা বলেছি, আমি এখানে বেশ কয়েকটা টেকনিকের কথা বলবো এবং তিনটা জিনিস বলবো যে কারোর ভিতরে যদি এডিএইচডি থাকে তাহলে এগুলো আপনি করবেন না। প্রথমে এক নম্বরে যে বিষয়টি হলো কাজের তালিকা তৈরি করা। আপনার প্রতিদিন আপনার যে কাজগুলো করবেন একটা তালিকা নির্ধারণ করে নেবেন। সেটি হতে পারে সাপ্তাহিক, অথবা প্রতিদিনের, অথবা মাসের আপনার কী কী কাজ রয়েছে বা আপনার এই বছরে কী কী কাজ আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবেন বা লিখে ফেলবেন। এরপর যেটা হয় ছোট কাজ থেকে আপনি কাজ শুরু করবেন, আমি ২ নম্বরে বলছি। অনেক সময় দেখা যায় অনেক বেশি কাজ থাকে, অনেক বড়, বড় কাজ থাকে। সো বড় কাজগুলো না ধরে বরং ছোট কোন কাজটা আছে যেটা আপনি অল্প সময়ের ভিতরে শেষ করতে পারবেন সেটি আপনি একটু ফাইন্ড আউট করবেন এবং সেই অনুযায়ী এটা শেষ করার পর নেক্সটের যে স্টেপটি বা যে নেক্সটের যে কাজটি সেটি করবেন। আ ছুটির দিনেও রুটিন মেনে চলবেন। এটা আমি ৩ নাম্বারে বলতে চাচ্ছি যে অনেক সময় হয় কি যে আজকে ছুটি, সবসময় তো রুটিন মাফিক চলি, আজকে আর চলা দরকার নাই। সো এটা করা যাবে না। দেখা যায় যে এই ক্ষেত্রে ওই একদিন যে আপনি আলাদাভাবে আপনার আপনার যে কারিকুলামটি বা রুটিনটি মেনটেন করেছেন এটা হয়তো দেখা যাবে অন্য যে দিনগুলোতে তখনও হয়তো বা এফেক্ট ফেলবে। সো এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবার মনোযোগ বাড়ানোর জন্য নির্ধারিত সময় ঠিক করে দেন। এখন এটা কি, মানে প্রতিদিন একটা নির্দিষ্ট একটা জায়গা নেবেন, একটা নির্দিষ্ট একটা সময় নেবেন এবং সেই সময় আপনি হয়তো একটু নিরিবিলি থাকলেন, নিজেকে রাখলেন, ওই সময় অন্য কিছু আপনি করবেন না বা অন্য চিন্তা করবেন না, এরকম হয়তো বা ৫ মিনিট ১০ মিনিটের হতে পারে। এবং পমোডোরা টেকনিক নামে একটা টেকনিক আছে, সেটা কি আপনি প্রতি ২৫ মিনিট পর পর ৫ মিনিটের জন্য একটু রেস্ট নেবেন। এটা খুবই ভালো কাজ করে পমোডোরা টেকনিক। এবার ৫ নাম্বারে যেটা আমি বলব বিরতির দিন। সবসময় যে কাজের পর কাজ থাকবে এটা না। দীর্ঘ সময় কাজ করলে বা এই সপ্তাহে ৩ দিন কাজ করেছেন, অন্তত ৫ ঘন্টা বা ৬ ঘন্টা একটা বিরতি দিবেন এবং সেই বিরতি দেখবেন আপনার মস্তিষ্কে একটু সতেজতা হবে এবং পরবর্তীতে যে কাজগুলো সেটা আপনি করতে পারবেন। এবার ৬ নাম্বার যেটা আমরা বলি ডিজিটাল ডিস্ট্রাকশন কমানো, অর্থাৎ হয়তোবা আপনার কম্পিউটার আছে, মোবাইল আছে, ট্যাব আছে বা অন্যান্য জিনিস আছে, এগুলো নিয়ে সবসময় ব্যস্ত থাকেন। তো এবং সেক্ষেত্রে কী হয় যে সোশ্যাল মিডিয়া বা কোনো মুভি দেখা, এই বিষয়গুলো একটু কমিয়ে নিয়ে আসা, হ্যাঁ, একটু কমিয়ে নিয়ে আসা, এটা দেখবেন আপনার ব্রেনের যে কেমিক্যালগুলো সেগুলো একটা ব্যালেন্স করবে। নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেখবেন সেটাও আপনার ক্ষেত্রে খুব ভালো কাজ করবে।
এরপর 7 নাম্বারে যেটা আছে শরীরচর্চা এবং মেডিটেশন। নিজেকে ভালোবাসার জন্য, সেলফ কেয়ারের জন্য আপনি হয়তোবা একটু ভালো পারফিউম ব্যবহার করতে পারেন, একটু ভালো হচ্ছে যে সাবান ব্যবহার করতে পারেন। এটা আপনার মনেরটাও একটু ভালো রাখবে। তারপর হলো যে মেডিটেশনের কথা বলা হয়েছে, বিভিন্ন রকমের মেডিটেশন আমাদের এই চ্যানেলে রয়েছে। আপনি অবশ্যই সেই মেডিটেশনগুলো একে করে করবেন। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সার্চ বক্সে যেটা থাকে ওইখানে যদি আপনি সার্চ দেন মেডিটেশন লিখে অনেক রকমের মেডিটেশন আসবে, আপনি যে কোনোটা করতে পারেন। এটা আপনার মন এবং শরীরের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি করবে। এবং এরপর যেটা হয় 8 নাম্বার সাপোর্ট গ্রুপ। আপনার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে আপনি সাপোর্ট চাইতেই পারেন, তারা আপনাকে সাপোর্ট করবে। অনেক সময় অনেকের ভিতরে যে এটা আমি যে বলবো কেমন হবে সেটা না, আপনার জায়গা থেকে আপনি তাদেরকে জিজ্ঞেস করবেন কোনো একটা বিষয় বা কোনো একটা সমস্যা আপনি ফিল করছেন, সেটা আপনি তাদের সাথে শেয়ার করলে দেখবেন মনটা ভালো রাখবে। একটু অস্থিরতা লাগলে সেই অস্থিরতাটা একটু শেয়ার করা, অনেক বেশি অ্যাংজাইটি বা মানসিক চাপ বোধ হলে অন্তত এটাও যদি কাউকে বলা যায় সেটাও কিন্তু ভালো একটা হিলিং হয়। সো এটাও আপনি করতে পারেন। এরপর 9 নম্বর যেটা হলো নিজের শক্তি শিখুন, নিজের শক্তি সম্পর্কে জানুন। আপনার পাওয়ার কতটুকু, ক্যাপাবিলিটি কতটুকু, আপনি কতটুকু করতে পারবেন, এরপরে আর কতটুকু আপনার আয়ত্তে নেই বা আপনি করতে পারবেন না, সেটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন এবং সেই অনুযায়ী এক্সপেকটেশন রাখেন, দেখবেন আপনার অস্থিরতা বা যে অনেক বেশি টেনশন এটা থাকবে না। সাথে সাথে আপনার টেনশন যেমন কমে যাবে, দেখবেন আপনার ভিতরে সৃজনশীলতা বা উদ্ভাবনী যে ক্ষমতাগুলো সেগুলো আরও বেশি বেড়ে যাবে। আপনার ফোকাসের যে জায়গাটা, আপনার ফোকাসটা এবং কনসেন্ট্রেশনটা খুব ভালোভাবে রাখতে পারবেন। এবং 10 নম্বরে আমি বলবো পেশাদার সহায়তা নিন। আপনি যদি মনে করেন এই যে বিষয়গুলোর কথা বলেছি নিজে করতে গেলে অনেক রকমের সমস্যা তৈরি হচ্ছে বা পারছেন না, তাহলে আপনাকে অবশ্যই পেশাদার সাহায্য নিতে হবে। এবং সর্বশেষে যে বিষয়টি 11 নম্বর সেটা হলো প্রশংসা করা। আপনি যদি অন্যকে প্রশংসা করেন দেখবেন সেও আপনাকে কোনো না কোনোভাবে প্রশংসা করবে। সুতরাং আপনার নিজের কাজের ক্ষেত্রেও আপনি যদি অন্যরা প্রশংসা নাও করে, নিজের সফলতাকে আপনি এটাকে সেলিব্রেট করেন। কোনো একটা সফলতা হলো ওটা সেলিব্রেট করার পর নেক্সটে কোনো একটা কাজ ধরবেন এবং সেটা যখন শেষ হয়ে যাবে তখন আরেকটা কাজ আপনি ধরতে পারেন। সো এটা দেখবেন কি আপনার ভিতরে যদি নেতিবাচক চিন্তা থাকে সেই চিন্তাগুলো কমাতে অনেক বেশি সাহায্য করবে। আমি বলেছিলাম 3টা বিষয় বলবো যেগুলো আপনি করবেন না। 1 নম্বরে আপনি কখনোই নিজেকে হতাশা করবেন না। 2 নম্বরে অন্যের সঙ্গে তুলনা করবেন না। এবং 3 নম্বরে যেটা অতিরিক্ত কাজের যে চাপ যেটা হয়তো আপনার দরকার নাই সেখানে আপনি নিজেকে ইনভলভ করবেন না। ঠিক এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য নির্ধারণ করে আপনি করতে পারেন, আশা করি আপনার সমস্যাটা আপনি নিজেই আইডেন্টিফাই করতে পারবেন এবং সমাধান করতে পারবেন। এডিএইচডি অ্যাটেনশন ডিফিসিয়েট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, এটা ছোটোবেলাতে থাকলেও এটা অনেক সময় বেড়ে যখন কেউ বড় হয় তখন এটা এডিডি অ্যাটেনশন ডিফিসিয়েট একটা ডিসঅর্ডার বা অনেক সময় অ্যান্টিসোশ্যাল ডিসঅর্ডারও কিন্তু অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। সুতরাং টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড আদার্স। আজকে ভিডিওটি এখানে রাখছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।